জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের অধীনে আগে স্থানীয় নির্বাচন দাবি জামায়াতের। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে। টানা আলোচনার পরও সংবিধানের মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে। এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, এই বিষয়গুলোকেই মূলনীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার। কাল তোলা হবে আদালতে। বিশিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। অর্থ উপদেষ্টার বৈঠকে সাড়া না দিয়ে কঠোর কর্মসূচির ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দাবি না মানলে 28 জুন শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। প্লাস্টিককে বিষের সঙ্গে তুলনা প্রধান উপদেষ্টার। জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে বর্জনের আহ্বান। পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা রাখার পরামর্শ। যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস, লক্ষ্য পূরণের দাবি ইসরায়েলেরও। তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প, বললেন পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে নির্বাচনে জেতা যাবে না বলেও সতর্ক করেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তাদের পরিবারকে চিকিৎসা সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় বক্তব্যে ক্ষমতা নয়, অপরাধ দেখে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের দাবির প্রতিক্রিয়ায় বলেন, আগে হবে সংসদ নির্বাচন, পরে নির্বাচিত সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। আমাদের বক্তব্য সুস্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের প্রতিবাদী যুব সমাবেশে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনে জেতার আশা না করে। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুম, খুন, অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার ভোট চায় জামাত। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ভোটে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেওয়ার প্রস্তাব জামায়াতের।
মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসে জামায়াতে ইসলামের ৩ সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন চায় তার দল। লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বলেন, বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামায়াত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। কাগজে যেন না হয়, এটা যেন বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয়। আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথে মিল থাকে। প্রবাসী ভোটারদের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট নিতে ইসির কাছে প্রস্তাব দেয় জামায়াত। অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের আলোচনা। সংবিধানের মূলনীতি, সাংবিধানিক কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিসি বাদ দেওয়ার শর্তে প্রধানমন্ত্রীর ২ মেয়াদ নিয়ে একমত বিএনপিও। অন্যদিকে মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। সব মত পর্যালোচনা করে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। ২ দিন মুলতবির পর বুধবার শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের বৈঠক। আলোচনা হয় রাষ্ট্রীয় মূলনীতি, এনসিসি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল ৫:৩০টায়। বৈঠকে এনসিসির পরিবর্তে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেয় কমিশন। যদিও তাতে একমত হয়নি বিএনপি সহ কয়েকটি দল। রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গেও মুখোমুখি দলগুলো। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে বিবদমান বিষয়ে পরিবর্তিত সুপারিশ দেবে কমিশন। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে একমত হওয়ার কথা জানায় গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বাসদ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল। মূলনীতিতে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে বেশিরভাগ দল একমত হলেও বিদ্যমান মূলনীতি অক্ষুণ্ণ রাখার পক্ষে মতামত জানায় বাসদ সহ বাম দলগুলো। সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির বিষয়ে একমত জামায়াত ইসলামীও। ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছেন। জাতীয় নাগরিক পার্টি মনে করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এই বিষয়গুলোকেই মূলনীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রী 10 বছরের মেয়াদে বিএনপি প্রাথমিকভাবে একমত। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরির লক্ষ্যে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত প্রথম ধাপে 45টি অধিবেশন শেষে চলতি মাসের 2 তারিখে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল।
দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপি নেতার মামলার ২০ নম্বর আসামি সাবেক সিইসি কাল তোলা হবে আদালতে। ডামি বা সাজানো নির্বাচন করার অভিযোগে সাবেক ৩ সিইসি সহ ২৪ জনের নাম উল্লেখ করে রোববার শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান, যেখানে ২০ নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বসুন্ধরায় নিজ বাসভবন হলেও মগবাজারে আত্মগোপনে ছিলেন সাবেক সিইসি। বুধবার দুপুরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেফতার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডাটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ সহ বাকিদের ধরতেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও জানায় ডিবি। অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর আগে গত রোববার ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় জনতা। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক এই সিইসি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কের মুখে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্ড আমিনুল গনি টিটোর নিয়োগ বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে বিতর্ক ওঠায় এ সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলার নতুন করে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২রা জুলাই। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ট্রাইব্যুনাল থেকে নিয়োগ পাওয়ার পর সম্মান বোধ করেছিলেন আমিনুল গনি টিটো। প্রস্তুতি নিয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আইনি যুদ্ধের, কিন্তু তার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় যত বিতর্ক। শেখ হাসিনার পতনের দিন আমিনুল গনি টিটো তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, খুনি, মিথ্যাবাদী শেখ হাসিনার ফাঁসি চান তিনি। মানসিকভাবে এমন ধারণা পোষণকারী ব্যক্তি নৈতিকভাবে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পারেন কিনা বুধবার এ প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। কেননা এ নিয়ে এরই মধ্যে মানুষের কাছে বিরূপ ধারণা তৈরি হয়েছে। পরে তাকে বাদ দিয়ে নতুন করে আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ আদালত। শুনানির জন্য ১ সপ্তাহ সময় নিয়েছেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানও। পরে গণমাধ্যমে টিটো বলেন, এ ঘটনায় বিব্রত বোধ করছেন তিনি। ৩৬ বছরের আইন পেশায় নিজেকে নিরপেক্ষ প্রমাণের সুযোগ হারাতে হলো তাকে। ৩৬ বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। প্রসিকিউটর গাজী MS তামিম বলছেন, স্বার্থের দ্বন্দ্ব থাকায় স্টেট ডিফেন্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টিটো। বিব্রত বা অসম্মান বোধ করার কিছুই নেই। উনি অপমানিত হওয়ার কথা নয়, কারণ উনি হয়তোবা বলেছেন যারা তাকে নিয়ে এই ইস্যুটা উঠিয়েছে তাদের, সেই কারণে উনি অপমানিত বোধ করছেন। কোর্টের কোনো কারণে অপমানিত বোধ করার কথা নয়। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও সাড়া দেননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ ১৪ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। জঙ্গিবাদ সহ নানা ধরনের প্রচারণা চালিয়ে পিলখানা হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল বলে জানায় কমিশন। ২০০৯ সাল ২৫ ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তাকে।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। জানানো হয়, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশন প্রধান জানান, এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে প্রতীয়মান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নেয়ার জন্য চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগের মতো বিভিন্ন বিষয় প্রচার করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। চাল ডালের বিষয় যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। দুটো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আমরা এই কথা বলবো না, আমরা ফাইনাল উত্তর দেব, চূড়ান্ত উত্তর দেব। এখনো 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি দূতাবাস ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানায় কমিশন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। রংপুরগামী চলন্ত ট্রেনের শৌচাগারে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলকর্মী আটক। নোয়াখালীতে বিয়ের কথা বলে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি, যুবক গ্রেফতার। প্লাস্টিককে বিষের সঙ্গে তুলনা করে সবাইকে তা বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্লাস্টিক শুধু পরিবেশ নয়, সব জীবনের জন্য বিষ। এর জন্য জীববৈচিত্র্য ধ্বংসের মুখে জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় একথা বলেন প্রধান উপদেষ্টা। পৃথিবীতে প্রায় 700 বছর থাকে। নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কয়েক গুণ বাড়াচ্ছে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এতে অস্বাভাবিকভাবে ঘটছে জলবায়ুর পরিবর্তন। এমন বাস্তবতায় বুধবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জের মুখে আছে মানুষ। জীবন বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দেন তিনি। আজকের পৃথিবী নানা রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। প্লাস্টিক পরিবেশ ও প্রাণের জন্য হুমকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঠিক ব্যবস্থাপনা না থাকায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ এগিয়েছে জানিয়ে এই কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবো। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। আলোচনায় বসতে অর্থ উপদেষ্টার ডাকে সাড়া না দিয়ে আরও কঠোর কর্মসূচি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলন করে জোটের নেতারা জানান, চেয়ারম্যানকে অপসারণ করা সহ 27 জুনের মধ্যে দাবি না মানলে 28 জুন শাটডাউনের পাশাপাশি পালন করা হবে মার্চ টু এনবিআর কর্মসূচি। আগামীকালও কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো কলম বিরতি শুরুর আগেই আলোচনায় বসার ডাক দেন অর্থ উপদেষ্টা।
বুধবার সকালে উপদেষ্টা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার ঐক্যমত্যের ভিত্তিতে 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। বৃহস্পতিবার আলোচনায় বসারও আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে বিকেলে সংবাদ সম্মেলন করে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার ডাক প্রত্যাখ্যানের কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এই সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না। এ সময় 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা সহ তাদের দাবি মেনে নেওয়া না হলে 28 জুন শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়াও কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কঠোর কর্মসূচির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসবে 12,51,000 পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। আসন বিন্যাসে দূরত্ব বজায় রাখা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক সহ 33 দফার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে সমন্বয় কমিটি বলছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন পরীক্ষার্থী 2,797 কেন্দ্রে পরীক্ষায় বসবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন পরীক্ষা গ্রহণের 100% প্রস্তুতি শেষ হয়েছে। সিট ফেলা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবগুলি আমরা সম্পন্ন করে ফেলেছি। করোনা এবং ডেঙ্গুর মহামারীর জন্য অভিভাবকরা যেন এসে গেটে বিল না করে। কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে। আবারও করোনার চোখ রাঙানিতে দেশ, তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের 3 ফুট দূরত্বে বসানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ডিস্টেন্স মেনটেন করতে বলেছি, মাস্ক ব্যবহার করতে বলেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অহেতুক জট না পাকায় যাতে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নসহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলেও দাবি সভাপতির। আমরা এই প্রশ্ন আউটের ঘটনাগুলো বা খবরকে আমরা গুজব মনে করে নিয়ে আগাবো। চলতি বছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। থেকে রংপুরগামী চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজধানী থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন এক নারী। পথে চলন্ত ট্রেনে শিকার হলেন ধর্ষণের। বুধবার সকালে রাজধানীর কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করে। পথে চলন্ত ট্রেনে কেবিনের টয়লেটে ঢুকে ট্রেনটির পিএ অপারেটর সাইফুল ইসলাম এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে যাত্রীরা ওই রেলকর্মীকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে বগুড়ার সান্তাহার জিআরপি থানায় সোপর্দ করা হয়। ট্রেনের ভিতরে অন্তত পক্ষে যা হচ্ছে বা এই টাইপের ঘটনা যেন সামনে না ঘটে,
এই জন্য যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আরো বেশি এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। জনমালের যদি নিরাপত্তাই নাই থাকে ট্রেন ভবনে, তাহলে কিন্তু এটা দায়ভার রেলওয়ে অধিদপ্তরকেই নিতে হবে। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকায় যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের কথা বলে গত 7 মে মাদ্রাসা ছাত্রী ওই কিশোরীকে ঢাকায় এনে একটি যৌনপল্লীতে বিক্রি করে অভিজিৎ। পরে সেখান থেকে অন্য এক মেয়ের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। 15 জুন তাকে ঢাকার জুরাইন থেকে উদ্ধার করা হয়। এদিকে চুয়াডাঙ্গায় আলাদা দুটি ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করছে ইরান ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। যুদ্ধবিরতির পরদিন তেহরানের ইংলাব স্কোয়ারে স্লোগানে নিজেদের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানায় ইরানি জনগণ। ইসরায়েলের ধ্বংস কামনা করেন অনেকে। এদিন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানের জনগণের বীরত্ব ও প্রতিরোধই এই যুদ্ধ থামিয়েছে। তিনি জানান, ইরান শান্তি ও সংলাপে বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ নয়। এছাড়া কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জন্য দেশটির আমিরের কাছে দুঃখ প্রকাশ করেছেন পেজিশকিয়ান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে 12 দিনের এই যুদ্ধকে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন। বলেন, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। রাইজিং লায়ন নামের আকস্মিক এই অভিযান ইসরায়েলের যুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হবে এবং এটি বিশ্বের সমস্ত সেনাবাহিনী অনুসরণ করবে। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। ন্যাটোর সম্মেলনে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। এই মুহূর্তে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক সমৃদ্ধকরণ করবে না। তারা এখন শুধু ঘুরে দাঁড়াতে চায়। ভাবুন তো, এত কিছুর পর যদি তারা বলে, আসুন একটা বোমা বানাই, এটা তো অসম্ভব। তারা কোনো বোমা বানাবে না, আর তারা কিছু সমৃদ্ধও করবে না। এদিকে ইরান জানিয়েছে, গুপ্তচর বৃত্তির অভিযোগে তারা 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 12 দিনের সংঘাতে ইসরায়েলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 700 জনকে গ্রেপ্তার করেছে তেহরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গল টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 29 নম্বরে অবস্থান করছেন টাইগারদের সাদা পোশাকের ক্যাপ্টেন। ক্রিকেট ইতিহাসের 15তম ব্যাটার হিসেবে টেস্টে একাধিক ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি করেছিলেন শান্ত। সেই ইনিংস দুটোকে এবার বিবেচনায় নিল আইসিসি। 21 ধাপ এগিয়েছেন এই ব্যাটার। শান্ত ঠিক ওপরে আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গল টেস্টের প্রথম ইনিংসে করা 163 রানের ইনিংসটাই এগিয়ে দিয়েছে মুশিকে। একই টেস্টের প্রথম ইনিংসে 90 রান করলেও 3 ধাপ পিছিয়ে 40 নম্বরে আছেন লিটন। মমিনুলের অবস্থান 51 নম্বরে, আর সাদমান এগিয়ে এসেছেন 3 ধাপ। এখন তার অবস্থান 55 নম্বর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। বিপরীত অবস্থানে জামাত। মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। এবং অর্থ উপদেষ্টার বৈঠকে সাড়া না দিয়ে কঠোর কর্মসূচির ডাকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দাবি না মানলে 28 জুন শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।